খালেদা জিয়াকে কেন আমরা হত্যা করব, বললেন ওবায়দুল কাদের। এদিকে রিজভী বললেন, দুর্নীতিবাজরা আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ লোক, শেখ হাসিনার প্রশ্রয়ে নানা অপকর্ম করছেন, দুর্নীতি করছেন, টাকা পাচার করছেন। জানাবো বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন, মমতার অভিযোগ খারিজ করে দিল মোদী সরকার। এবং সর্বশেষ জানাবো দেশের পররাষ্ট্রনীতিতে সুবিধা কেবল ভারতের, বলছেন হেফাজত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। খালেদা জিয়াকে কেন আমরা হত্যা করব, বললেন ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলটির নেতারা রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার। এ কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও মামলা হয়েছিল, কিন্তু তদন্ত করে কিছু পায়নি। মামলা দায়ের হওয়ার পরে খালেদা জিয়া কোর্টে দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন, যা মামলার রায় বন্ধকে মামলার রায় ঘোষণাকে প্রলম্বিত করেছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হয়, এখন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা আওয়ামী লীগ ও সরকারের সমালোচনা করছেন। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছেন তারা। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ফখরুল সাহেবরা অনেক কথা বলেন, কিন্তু তারা খালেদা জিয়ার জন্য একটি দৃশ্যমান আন্দোলনও করতে পারেনি। লিগ্যাল ব্যাটলকে প্রলম্বিত করে তারা মামলার বিষয়টিকে এত দূর নিয়ে এসেছেন। সত্যি কথা বললে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছেন। বিএনপির নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার উন্নত চিকিৎসায় বাধা দিয়ে খালেদা জিয়াকে মেরে ফেলতে চায়। এই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া জেলের বাইরে এসে যেই চিকিৎসা নিতে পারছেন, নিজের বাসায় থাকতে পারছেন, এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর মানবিকতা ও উদারতার কারণে। তাকে কেন আমরা হত্যা করব? হত্যার রাজনীতি তো শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা। 15 আগস্ট, 3 নভেম্বর, 21 আগস্টের মাস্টারমাইন্ড বিএনপি। তারা এদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। আমরা এর শিকার। আমরা কাউকে হত্যা করিনি, ষড়যন্ত্র করিনি বলেও জানান তিনি। এদিকে রিজভী বললেন, দুর্নীতিবাজরা আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ লোক, শেখ হাসিনার প্রশ্রয়ে নানা অপকর্ম করছেন, দুর্নীতি করছেন, টাকা পাচার করছেন। যারাই দুর্নীতিবাজ তারাই শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটি আজ অত্যন্ত সত্য কথা, অথচ তাদের বিরুদ্ধে সত্য কথা লিখলে তারা বলে সাংবাদিকরা জামায়াত শিবিরের লোক। তাহলে আপনারা কার লোক? শেখ হাসিনার লোক। শেখ হাসিনার প্রশ্রয়ে নানা অপকর্ম করছেন, দুর্নীতি করছেন, টাকা পাচার করছেন। বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ঢাকা মহানগর দক্ষিণ অধীনস্থ শ্যামপুর ও কদমতলী থানা বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার সকালে সাবেক এমপি ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশে আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মীদের গুম করেছেন, খুন করেছেন, নিপীড়ন চালিয়েছেন। এখন আপনাদের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করলেই জামায়াত শিবির বানানোর চেষ্টা করছেন। রুহুল কবির রিজভী আরও বলেন, পুলিশের মধ্যেও ভালো লোক আছে, তারা তো অনেক ভালো কাজও করে। তাহলে কতিপয় দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা মরিয়া হয়ে উঠেছেন কেন? আপনারা তো শেখ হাসিনার বাহিনী হতে পারেন না, কারণ আপনারা তো প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। কিছু সংখ্যক দুর্নীতিবাজদের বাঁচাতে আপনারা যে বিবৃতি দিয়েছেন তা সংবিধান বিরোধী। এই বিবৃতি যারা দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত। দেশে আইনের শাসন থাকলে অবশ্যই তাদের বিচার হবে। তিনি বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে আজ গুরুতর অসুস্থ, তার জন্য দায়ী শেখ হাসিনা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিভিন্ন দেশ এবং সংস্থা, এমনকি জাতিসংঘ পর্যন্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশে তাকে সাজা দিয়ে বন্দী করে রেখেছেন। তিনি শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাকে তিলে তিলে নিঃশেষ করে দিতে চাচ্ছেন, কারণ বেগম খালেদা জিয়া মুক্ত থাকলে শেখ হাসিনার ময়ূর সিংহাসন আর থাকবে না। বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন, মমতার অভিযোগ খারিজ করে দিল মোদী সরকার। সম্প্রতি শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে স্বাক্ষর করেছেন নরেন্দ্র মোদী। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্য সরকারকে না জানিয়েই কেন্দ্র এককভাবে এই চুক্তি নবায়ন করতে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকলেও তিস্তা চুক্তি এবং গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন মেনে নেবেন না তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, রাজ্য সরকারকে না জানিয়ে কেন্দ্র এককভাবে এই চুক্তি নবায়ন করতে যাচ্ছে বলে মমতা যে অভিযোগ করেছেন তা সঠিক নয়।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, 2023 সালের 24শে জুলাই গঙ্গার পানি বন্টন চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। সেখানে একজন প্রতিনিধি পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করা হয়েছিল। 2023 সালের 25শে আগস্ট পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রকে জানায়, সেচ ও জলপথ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারকে তারা কমিটিতে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন। 2024 সালের 5 এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ বিভাগের যুগ্ম সচিব কেন্দ্রকে জানিয়ে দেন আগামী 30 বছরের ফারাক্কা বাঁধের ডাউন স্ট্রিমের জন্য তাদের কী পরিমাণ অর্থ লাগবে। 1996 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি সই হয়। এর মেয়াদ শেষ হবে 2026 সালে। এ অবস্থায় গত সপ্তাহে ভারত সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা হয় তার। এরপরই মমতা অভিযোগ করেন, তাদের বাদ দিয়েই গঙ্গা চুক্তি নবায়নের চেষ্টা চলছে। ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনায় আপত্তি জানিয়ে মোদীকে চিঠিও দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। চিঠিতে কলকাতা ও ঢাকার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ও মতামত ছাড়াই এই ধরনের একতরফা আলোচনা গ্রহণযোগ্য ও কাম্য নয়। এদিকে বার্তা সংস্থা ANI এর সূত্রও বলছে, পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগ সত্য নয়। সোমবার সূত্রটি বলেছে, পশ্চিমবঙ্গ সরকার মিথ্যা দাবি করেছে। গঙ্গার পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ চুক্তির অভ্যন্তরীণ পর্যালোচনায় তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তিস্তার পানি ইস্যুতে চুক্তি এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে একটি কারিগরি দল পাঠানোর সিদ্ধান্তও মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষুব্ধ করেছে। তিস্তার পানি বন্টন নিয়ে পশ্চিমবঙ্গের মমতা সরকার আগে থেকে উদ্বেগ জানিয়ে আসছে। উল্লেখ্য, 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে তা হয়নি। তবে ভারতের প্রধানমন্ত্রী সেই সময় বলেছিলেন, তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যার বিরূপ প্রভাব পড়ে। অথচ 2011 সালের পর থেকে তিস্তা পানি একতরফা প্রত্যাহার করছে ভারত। এমনকি নিয়ম না মেনে পানি সরাতে গত বছর উজানে আরও 2টি খাল খননের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ সরকার। এবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ এবং পশ্চিমবঙ্গের স্থানীয় রাজনীতির নানা বিষয়ের সামনে রেখে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের ক্ষেত্রেও মমতা ঝামেলা বাঁধতে পারেন বলে ইঙ্গিত মিলছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে। দেশের পররাষ্ট্রনীতিতে সুবিধা কেবল ভারতের, বলছে হেফাজত। ভারতের সঙ্গে বন্ধুত্ব নয়, দাসত্বের সম্পর্ক তৈরি করা হয়েছে বলে মনে করে হেফাজত। ভারতের সঙ্গে যে কোনো চুক্তি দেশবাসী মানবে না। ভারতকে রেল লাইন ব্যবহারের অনুমতি দিলে দেশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হবে। আমাদের প্রধানমন্ত্রী ভারতকে সবকিছু দিয়েই যাচ্ছেন, বিনিময়ে ভারত আমাদের প্রতিনিয়ত সীমান্তে লাশ উপহার দিচ্ছে। বর্ষা মৌসুমে অভিন্ন নদীর বাঁধ ছেড়ে দিয়ে পানিতে চুবিয়ে মারছে, আর যখন পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে দিয়ে মরুভূমিতে পরিণত করছে। সংগঠনের আমির মুহিবুল্লাহ বাবুনগুড়ি বলেন, আমাদের জন্মভূমি বাংলাদেশের রাজনৈতিক সত্তা ধ্বংসকারী মোদী সরকারের সঙ্গে দেশবিরোধী কোনো চুক্তি বা সমঝোতা দেশের জনগণ মেনে নেবে না। মুহিবুল্লাহ বাবুনগুড়ি আরও বলেন, ভারতকে রেল ট্রানজিট দেওয়ার ব্যাপারে জনগণের দেশের সার্বভৌমত্বের অধিকারী জনগণের সম্মতি আছে কি নেই তা দেখা হয়নি। আমাদের বুকের উপর দিয়ে ভারতের রেল লাইন আসা যাওয়া করবে, কিন্তু এর বিনিময়ে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি করতেও ব্যর্থ হয়েছে সরকার। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে কোনো চুক্তি বা সমঝোতা হতে হয় পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। একতরফা স্বার্থের চুক্তি কোনোভাবেই সমমর্যাদা রক্ষা করে না। হেফাজত আমির আরও বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব নয়, দাসত্বের সম্পর্ক গড়ে তোলা হয়েছে বলে আমরা মনে করি। তথাকথিত বন্ধুত্বের নামে আমাদের পররাষ্ট্রনীতিতে ভারতের সুবিধাই শুধু দেখা হচ্ছে, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরাও তো অনেক অসুবিধায় আছি। আমাদের সুবিধা অসুবিধাগুলো তো ভারত অনুভব করে না। 2013 সালে বাংলাদেশকে দখলে নেওয়ার ভারতীয় ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর 2021 সালে মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক মোদী সরকারের নির্দেশ বিনা কারণে শত শত হেফাজত নেতাকর্মী ও দেশপ্রেমিক আলেম ওলামাকে গ্রেফতার করে অমানবিক নির্যাতন করা হয়েছে। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আমির বলেন, হেফাজতে ইসলামের কোনো রাজনৈতিক স্বার্থ নেই, কিন্তু দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনলে, ইসলামী চেতনা আক্রান্ত হলে হেফাজত নেতাকর্মী ও দেশপ্রেমিক আলেম সমাজের নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।